শুরু করুন কাকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 7 নং এবং 8 নং ওয়ার্ড কর্তৃক নির্বাচনী সভার সভাপতি উপস্থিত আছেন আটপাড়া কেন্দ্র দানের শেষের নমিনি জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ডক্টর রফিকুল ইসলাম হেলালী সাহেব, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ভাই, মঞ্চে উপস্থিত আমার আটপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাসুম চৌধুরী সাহেব, উপস্থিত আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলার সাধারণ সম্পাদক জনাব মফিজ মৌলানা সাহেব, আমার মঞ্চে উপস্থিত আটপাড়া উপজেলা বিএনপি থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ এবং যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমার মা বোনেরা, আপনারা গ্রহণ করুন সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে এই দেওগাঁও মাটিতে বক্তব্য দেওয়ার পূর্বেই আমি অতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আটপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত জনাব অ্যাডভোকেট রশিদ সাহেবের কথা। উনি দীর্ঘদিন এই বিএনপির রাজনীতির সাথে করেছেন, আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সাথে রাজনীতি করার। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমাদের এই কৃতি সন্তান, এই গ্রামের কৃতি সন্তান, সাবেক উপজেলার চেয়ারম্যান বিএনপির নেতা জনাব জহিরুল ইসলাম সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি আরো স্মরণ করি যিনি প্রবীণ অ্যাডভোকেট, এই গ্রামের এই কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল সামাদ সাহেব। আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, এই গ্রামের এই সন্তান লতিফ ভাই, যিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আজকে তারা জীবিত নেই, এই তারাই হাঁটি হাঁটি পা পা করে এই দেওগাঁওকে বিএনপির ঘাঁটি হিসাবে রূপান্তরিত করেছেন। আজকে তারা সকল প্রয়াত মৃত্যু আত্মার মাগফিরাত কামনা করে আমি বক্তব্য দেব না, দু একটি কথা বলে আমি বিদায় নেব। এই দেওগাঁও গোবিন্দপুর গ্রামের মানুষ, অনেকের সাথে আমার আত্মার সম্পর্ক আছে। আমি আমার সুনই গ্রামের পরে এই দেওগাঁও গ্রামকে আমি আমার গ্রাম হিসাবে মনে করি। প্রায় জনের সাথে আমার একটা গভীর সম্পর্ক। প্রায় সময় আমি বিভিন্ন প্রোগ্রামে আপনাদের গ্রামে চলে আসি। আজকে আপনারা এই মিটিং দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত সুন্দর, এবং অনেক রাত্র করে আমার মা বোনেরাও এখানে মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং আমার অনেক বৃদ্ধ বয়সের মানুষেরাও ঠান্ডার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আটপাড়া থানা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়েছেন। আজকে আপনাদের মাঝে যাকে নিয়ে আসছি, আমাদের সেই 12 তারিখের দানের শীষের যিনি প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হেলালী সাহেবকে নিয়ে আমরা আপনাদের কাছে, আমি ইতিমধ্যে আপনাদের খোঁজখবর নিয়েছি। রুবেল সাহেবও বক্তব্যে বলেছে কাস্টিং ভোটের 90% ভোট পাবে। আমরাও আজকের এই উপস্থিতি থেকে সেটাই বিশ্বাস করতে চাই। এবং আগামী 12 তারিখ আপনারা বিশাল ব্যবধানে এই লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও কেন্দ্র বিশাল ব্যবধানে আপনারা বিজয়ী হবেন এই আশা রাখি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকল মা বোনদেরকে এবং শ্রদ্ধেয় মুরব্বী ভাইদেরকে, যুবক ভাইদেরকে আমরা শুধু একটি কথা বলবো, আপনারা সকাল সকাল ফজরের নামাজ পড়ে 7:30 থেকে ভোট শুরু, আপনারা কেন্দ্রে এসে যাবেন। এই কেন্দ্রে অনেকগুলা ভোট, সুতরাং কাস্টিং হইতে অনেক সময় লাগবে। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে এসে আপনারা দানের শেষকে বিজয়ী করার জন্য ভোট দিয়ে মা বোনরা বাড়িতে গিয়ে পরে নামাজ পড়ে দোয়া করবেন আমাদের প্রার্থীর জন্য, যেন উনি আল্লাহ তাআলা যেন উনাকে 12 তারিখে নির্বাচিত করে এই মহান সংসদে যেন পাঠায়, আমাদের এই এলাকার উন্নয়নের জন্য যেন উনি সংসদে গিয়ে কথা বলতে পারে। আমরা আশা করছি এবং আমরা বুঝতে পারতেছি
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে আমাদের প্রার্থী অত্যন্ত যোগ্য এবং শিক্ষিত প্রার্থী আমরা পেয়েছি। উনি সংসদে গেলে আমাদের এলাকার উন্নয়নের জন্য প্রায় সময় কথা বলবে। ইতিপূর্বে আমাদের একজন এমপি মহোদয় ছিলেন নুরুল আমিন তালুকদার সাহেব, আমরা দেখতাম প্রায় সময় সংসদে কথা বলতেন। সেই নুরুল আমিন সাহেবের চেয়ে কোনো অবস্থাতেই আমাদের প্রার্থীর যোগ্যতা কম নয়। উনিও সংসদে যথেষ্ট পরিমাণ আদায় করতে পারবে এলাকার জন্য। আমরা কোনো অবস্থাতেই সাধারণ কিছু মনের ক্ষোভের জন্য, কিছু ভুল ভ্রান্তির জন্য আমরা একটু ভুল করে ওনাকে আমরা রাগের অভিমান করে আমরা বিএনপি করি, এরপরেও কিছু অভিমানের কারণে আমরা যদি ভোট না দেই, একটি ভোটের কারণেও আমাদের এমপি সাহেব যদি কোনো কারণে হয়, তাহলে আজকে দল ক্ষমতা গেলে আমরা এই আটপাড়াবাসী আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব। সুতরাং যাদের এখনো খুব দূরে আছেন, আপনারা যারা বিএনপি করেন, ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যাবেন না আশা করি। যারা এখনো আছেন, আগামী 12 তারিখের আগে অবশ্যই আপনারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য চলে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেবকে। সংগ্রামী ভাইয়ের আবার এখন আমাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটপাড়া উপজেলা শাখার সফল 4 নং বানিয়াজান ইউনিয়নের সফল চেয়ারম্যান এবং আটপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ মাসুম চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান ব্যক্তিত্ব আটপাড়া কেন্দ্র গণমানুষের নেতা, নেত্রকোনা জেলার নির্বাচিত সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ভাই, উপস্থিত আটপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত বিশেষ করে আমার মা ও বোনেরা, উপস্থিত আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ, 7-8 ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ সমস্ত ভোটার ভাই ও বোনেরা, গ্রহণ করুন আটপাড়া থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটা মিটিং শেষ করে আমাদের ডক্টর রফিকুল ইসলাম হিলালি সাহেবের 2টা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য বলছে মাসুম ভাই আপনি যান। আসলে এই কথাটা বলতেছিলাম এটার জন্যই, আটপাড়াতে ধানের শীষের জোয়ার উঠেছে। মধুয়াখালীতে গেছি, ওইখানে একটা কীর্তন হয়েছে, প্রায় আমরা যে লোকগুলো এখানে আছি প্রায় এরকম ছেলে, মহিলা এবং পুরুষ মানুষ সহ। পরবর্তীতে গেলাম দেওসি, দেওসিও মোটামুটি বেশ ভালো অবস্থানের লোকজন, এখানে সুখারীর মানুষজন অবস্থান করতেছে। আসার পরে এখানে যে অবস্থাটা দেখলাম আমি খুব অভিভূত হয়েছি, আনন্দিত হয়েছি যে 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের এত মানুষজন আমি অনেক জায়গাতেই, আমি 6, 7, 8 নম্বর ওয়ার্ডের যে উপস্থিতি আমি অনেক জায়গাতেই গিয়েছি। আমি সেই কথাটাই স্মরণ করি, অ্যাডভোকেট রুবেল সাহেব যে কথাটা বলেছেন যে এটা প্রমাণ হবে হলো 12 তারিখ। আমিও মনে করতেছি যে আসলে 12 তারিখ না, আজকাল প্রমাণ হয়েছে যে আপনাদের উপস্থিতি প্রমাণ করে 12 তারিখ কি ঘটনাটা যে ঘটবে। এরকম ঘটনা সারা আটপাড়া কেন্দ্রে ঘটবে ইনশাল্লাহ। আমাদের প্রত্যাশা আল্লাহ পূরণ করবেন। আমাদের নমিনি, ধানের শীষের নমিনি যিনি খালেদা জিয়ার সিগনেচারে উনি নমিনেশন পেয়েছিলেন, তারেক রহমান ওনাকে দিয়েছেন। আশা করি আটপাড়া কেন্দ্রের মানুষ ওনাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের আটপাড়া কেন্দ্রের সংসদ সদস্য হয়ে এনে আটপাড়া কেন্দ্রের মানুষজনের সুখে দুঃখে উন্নয়নের কথা বলবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। তালি তালি শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর তালি হোক, দাও তালি দাও তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, দেওগাঁও বাসী জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী সভাপতি সাহেবের বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী ভাইয়ের আমার এবং সংগ্রামী উপস্থিতি, যার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম, সেই অপেক্ষার সময় শেষ হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার এখন বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি কালি করো মে জনাব অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ভাইকে ওনার 2 বা 3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এই ঐতিহ্যবাহী গ্রাম দেওগাঁও, সেই দেওগাঁও 12ই ফেব্রুয়ারি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই ঐতিহ্যবাহী গ্রামে মত বিনিময় সভা। এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমরা যার জন্য দীর্ঘক্ষণ যাবৎ এখানে অপেক্ষা করছি, যার 2টা কথা শোনার জন্য আমরা অপেক্ষা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য তারেক রহমান, যার কাছে ধানের শীষের আমানত দিয়েছেন আমাদের প্রিয় মানুষ ডক্টর রফিকুল ইসলাম হেলালি, উপস্থিত জেলা ও আটপাড়া উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গ্রহণ করুন। ও আমার ডাইনে আছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, গ্রহণ করুন জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আজকে আমরা খুবই খুশি হয়েছি, কয়েকটা প্রোগ্রাম করেছি। সময় দিচ্ছে ওই আমরা আটপাড়া উপজেলায় বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রাম দেখে আমরা আশাবাদী হয়েছি, উৎফুল্ল হয়েছি, খুশি হয়েছি এবং আমরা দূর থেকে যেটা বিশ্বাস করতাম সেটার প্রতিফলন ঘটেছে আজকের কয়েকটা মত বিনিময় সভায়। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আটপাড়ায় ধানের শীষ ছাড়া আর কোন মার্কা নাই। আমার কাছে মনে হয়েছে রফিকুল ইসলাম হেলালি ছাড়া আর কোন প্রার্থী নাই। যে জায়গায় গেছি মানুষের জয় জয়কার, ধানের শীষের স্লোগান। এতে করে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এই আটপাড়াতে বিপুল সংখ্যক ভোট নিয়ে আমরা কেন্দ্রের দিকে যাত্রা শুরু করব। যে ভোটের সংখ্যা দেখে কেন্দ্রের মানুষ স্তম্ভিত হয়ে যাবে। বন্ধুরা আমার 3 মিনিট তো, কারণ এই যে 17 বছর অত্যাচার, নিপীড়ন, জেল, গুম, খুন আমরা সব দেখেছি, কিন্তু আমাদের চরিত্রের কোন পরিবর্তন ঘটে নাই। সামনে খুব দুর্দিন, নিখুঁত পরিকল্পনা, ইংরেজিতে আমি কইলাম না, যেটা জামাতে ইসলামের নেতৃবৃন্দ বলছেন নিখুঁত পরিকল্পনা, এটা বাংলা। সেই পরিকল্পনা 30 লক্ষ বুরকা, ভুয়া ব্যালট না হইলে এই কথা বলতো না
যে জনগণ ভোট দিক বা না দিক আমাদেরকে ক্ষমতায় যেতে হবে জামাতের এ কথা বলতো না। যদি জনগণের প্রতি নির্ভরশীল এই দলটা হতো তাহলে এই কথা বলতো না। এরা রোজা পূজা সব এক করতেছে, এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা বলে সূর্য নাকি এদেরকে দেখলে দাঁড়িয়ে যায়। যাই হোক, আমি ওদিকে যাব না, আর অন্যকে কিছু বলার মতো অবস্থা আমার নাই। কেনই বা বলবো? আমি আজকে আকবরের যে দৃশ্য দেখলাম, ওনার তো নাম গন্ধ আমি কোনো পেলাম না। রাস্তাঘাটে গেলে মাইক শোনা যায়, আমার কাছে একটা মাইকও শুনতে পেলাম না। রাস্তাঘাটে হাঁটলে এই নির্বাচন মাত্র কয়েকদিন মিছিল শোনা যায়, অন্তত ৩-৪ জন মিললেও তো একটা মিছিল হইতে পারত, এটাও কিন্তু আমরা শুনি নাই। কাজে এই বেশি কথা বললে তো লাভ নাই। তার বিষয়ে কথা বলা মানে লজ্জার বিষয়, লজ্জা পাওয়ার মতো বিষয়। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই যে শহীদ জিয়ার তো মার্কাদা শহীদ জিয়া, শহীদ জিয়া এই মার্কার জন্য রক্ত দিছে। শহীদ জিয়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দিছে। শহীদ জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন বলেই রক্ত দিছে। আল্লাহ ওনাকে চলে যেতে বলতো না। একটা তলাবিহীন ঝুড়িকে অল্প সময়ের মধ্যে একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন জিয়াউর রহমান, আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেটা উপহার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, লম্বা ইতিহাস, ওইদিকে যাব না। সামনে 12 ফেব্রুয়ারি, এটা আমাদের চ্যালেঞ্জ হওয়া দরকার। এটা আমাদের কাছে একটা যুদ্ধ, এটা একটা সংগ্রাম। আগামী দেশের এই স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য যদি আমরা ধানের শীষকে জয়ী না করতে পারি, আমরা যদি রফিকুল ইসলাম হেলালিকে জয়ী করতে না পারি, তাহলে আগামী দিন আমাদের কপালে দুর্ভোগ আছে। কি যে দুর্ভোগ হবে সেটা চিন্তা করা যায় না। এটা আপনার আফগানিস্তানের মানুষ তালেবানদের চেহারা দেখে বুঝতে পারছে। মা ও বোনেরা, আপনারা জেনে রাখুন, আফগানিস্তানে ঘর থেকে বের হওয়া যায় না। কাজে আপনাদেরকেও সজাগ থাকতে হবে। কারণ আপনাদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা তারা বলছে, তাদের নেতারা বলে ঢাকা ইউনিভার্সিটি নাকি একটা বেশ্যাখানা, কর্মজীবী মহিলারা নাকি বেশ্যা। জামাতের আমির বলে, মাথায় টুপি, জুব্বা, সাদা দাড়ি। উনি কিন্তু আলেম, উনি ডাক্তার। কাজে উনার পক্ষে যা বলা সম্ভব একজন আলেমের পক্ষে তা বলা সম্ভব না। কাজে যে আলেম বেআলেম, যে বেআলেম আলেম সেজে এই দেশের শিক্ষা সংস্কৃতি সব ধ্বংস করে দিতে চায়, আমরা কি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না? বলেন পারবো না? দেখেন, অনেক ষড়যন্ত্র। আমার নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বন্ধুরা আমার কথা তো শেষ করতে হবে। কাজে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামী 12 তারিখ আপনারা সকালে যাবেন। ওই যে নিখুঁত পরিকল্পনাটা আপনাদেরকে লিখে দিতে হবে, আপনাদের এজেন্ট যাদেরকে দিবেন, সেন্টার কমিটিতে যারা আছেন তারা খুব ভোরে আপনারা যাবেন, গিয়ে যারা এজেন্ট প্রত্যেকটা বাক্স তাদেরকে চেক করে দিতে হবে। তাদের সামনে যেন বাক্সটা খুলে বাক্সটাকে সিলগালা করে এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখবেন, ভুলকা ওয়ালিদের প্রতি খেয়াল রাখবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক,
তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা একটি হারানি বিজ্ঞপ্তি আমাদের তৌসিফুল ইসলাম সাহেবের একটি মাফলার হারানো গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন মঞ্চের সামনে নিয়ে আসতে বলা হয়। আরে ভাই মার্কা আছে? আরে ভাই মার্কাটা কি? ধানের শেষ। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আটপাড়া কেন্দ্র উন্নয়নের বলি ধানের শীষের কান্ডারি নেতৃত্বগুলো জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আল্লাহ ডক্টর রফিকুল ইসলাম হিলালি ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সম্মানিত মা বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভার শুরুতেই আমাদের দলে বিভিন্ন সংগঠন থেকে যোগদান করেছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। বিএনপি পরিবারে আপনাদেরকে স্বাগত। এবং আপনারা এই কথা ভাববার কোনো কারণ নেই যে আজকে আপনারা নতুন এসেছেন, সেই জন্য আপনাদের মূল্যায়নের কোনো ঘাটতি হবে, সম্মানের কোনো কমতি হবে। আমরা আপনাদেরকে ভাই ভাইয়ের মতোই আমরা একসঙ্গে মিলেমিশে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনী যে কাফেলা, ইনশাল্লাহ সকলে মিলেই একটা জয়ের মুখ দেখবো আশা করি ইনশাল্লাহ। আজকে এই একটি গ্রাম, একটি কেন্দ্র, তিনটি গ্রাম, তিনটি ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, গ্রাম তো একটা। আমি ঠিকই বুঝছি, এখানে আপনারা আবার ইন্টারফেয়ার করলে তো মুশকিল। আজকে এখানে যে পরিমাণ উপস্থিতি হয়েছে, এই কেন্দ্রে এক একটি মানুষ কিন্তু এক একটি পরিবার, এক একটি মানুষ এক একটি পরিবার। যে পরিবারে কমপক্ষে 4 থেকে 5টি ভোট রয়েছে, সেই হিসাব যদি আমরা করি, আল্লাহর অশেষ রহমতে 12 তারিখে পর্যাপ্ত ভোটারের উপস্থিত থাকবে এই কেন্দ্রে ইনশাআল্লাহ। এবং এর সিংহভাগই যে ধানের শীষের পক্ষে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আশাবাদী ইনশাআল্লাহ। আজকে আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের এলাকার দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত লক্ষ্মীপুরের যে ব্রিজ, এটা আজ থেকে 5 মাস বা 6 মাস হবে। আমি এলজিডি হেড অফিসে গিয়ে এই ব্রিজটা সহ 5টা ব্রিজের অনুমোদন করিয়েছিলাম। এবং এই লক্ষ্মীপুর ব্রিজের এস্টিমেট পাস হয়ে গিয়েছে, টেন্ডার হবে। এবং পাশাপাশি ওই যে নারায়ণপুরের যে রাস্তাটা, সেটা আমি টেন্ডার হয়েছে এবং এইটার ব্যাপারে আমি অগ্রণী ভূমিকা পালন করেছিলাম। এটা স্থানীয় এবং মল্লিকনগর লক্ষ্মীপুরের যে রাস্তা, সেটারও ইনশাল্লাহ কাজ এগিয়ে চলছে। ইনশাল্লাহ এটা খুব দ্রুততার সামনে আশা করি ইনশাল্লাহ টেন্ডার প্রক্রিয়া যাবে, রাস্তা পাকাকরণ হবে ইনশাল্লাহ। আজকে এখানে অনেক আমার মা বোনের উপস্থিতি, রাত বাজে অনেক। এই যে এত রাত, 9:45 বাজে, এখানে এই আপনাদের মা বোনদের উপস্থিতি, এটা প্রত্যেকটি জায়গায় এরকম উপস্থিতি হচ্ছে। কারণ রয়েছে। কারণটি হলো আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে ঘোষণাগুলো দিয়েছেন, এতে আমাদের নারী সমাজ উৎসাহিত হয়েছে। আপনাদের এই নারীদের জন্য আমাদের যে পরিকল্পনা, আমরা যদি বিএনপি সরকার গঠন করতে পারি, তাহলে আপনাদের এখানে যে সকল বোনেরা রয়েছেন, এরকম আপনারা প্রত্যেকে একটি ফ্যামিলি কার্ড পাবেন।
যে ফ্যামিলি কার্ডের প্রতি মাসে 2,500 টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। 2,500 টাকা। এটা ধাপে ধাপে বৃদ্ধি পাবে, ধাপে ধাপে বৃদ্ধি পাবে। শুধু যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে তা না, আমাদের এই অবহেলিত অনগ্রসর এই মহিলা বোনদের জন্য আমরা হেলথ কার্ড চালু করব, যে হেলথ কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে চিকিৎসা এবং বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, যা এখন টাকা দিয়ে করাতে হয়। তখন এই কার্ডটা যদি থাকে আপনি বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। পাশাপাশি তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, আমাদের যে সকল বোনেরা গর্ভবতী অবস্থায় থাকে তখন পরিবারের নিত্য নৈমিত্তিক কাজ করার জন্য বিশ্রামের কারণে এই কাজটুকু পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য আরেকজন মহিলা রেখে যাতে সেবা শুশ্রূষা করতে পারে, পরিবারের কাজকর্ম করতে পারে, সেটার খরচের জন্য একটা গর্ভবতী ভাতা চালু করবেন 12 মাস ব্যাপী। যে সকল বোনের সন্তান সম্ভব থাকবে 12 মাস ব্যাপী আপনারা একটা ভাতা পাবেন, যা দিয়ে একজন মহিলা রেখে আপনাদের কাজকর্মগুলা করাতে পারবেন। পাশাপাশি যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন একটি খরচের প্রয়োজন হয় 30-40 হাজার টাকা। এই টাকাটাও আমরা সরকার থেকে বরাদ্দ করব। প্রিয় বোনেরা আমার, এখানে পুরুষ ভাইরা যারা রয়েছেন, আপনাদের জন্য তারেক রহমান সাহেব সুন্দর একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। এদেশের মানুষ অধিকাংশই কৃষক। এই কৃষক ভাইদের জন্য এই কৃষক কার্ড থাকবে। প্রথম বছর 1 কোটি, দ্বিতীয় বছর 1 কোটি, এভাবে 5 বছর। যেমনি ভাবে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড 5 কোটি হবে, পুরুষ ভাইদের জন্য 5 কোটি কৃষক কার্ড হবে। এই কার্ডটি দিয়ে আপনি 3,000 টাকা সমমূল্যে প্রতি মাসে, বৎসরে না কিন্তু প্রতি মাসে সার, বীজ, কীটনাশক কিনতে পারবেন বিনামূল্যে 3,000 টাকা পরিমাণ। পাশাপাশি যারা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নিয়েছিলেন, সুদে আসলে যত টাকাই হোক, 1 লক্ষ 2 লক্ষ যাই হোক, এটা সম্পূর্ণ মাফ করে দেওয়া হবে। আমরা যদি বিএনপি সরকার গঠন করতে পারি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে সকল বোনেরা সাংসারিক প্রয়োজনে বা আমার ভাইয়েরা সাংসারিক প্রয়োজনে ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন বিভিন্ন এনজিও থেকে, এই টাকাটা আমরা সরকারের পক্ষ থেকে এনজিওদেরকে পরিশোধ করে দেব। আপনাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা আরো সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাদের প্রত্যেকটি বাংলাদেশের আনাচে কানাচে পাড়া মহল্লায় মসজিদ রয়েছে। যে আল্লাহর ঘর পাহারা দেন আমাদের শ্রদ্ধ ইমাম, মুয়াজ্জিন, খতিব মহোদয়, ওনাদের দৈনন্দিন প্রয়োজনে পরিবারের জীবন জীবিকা নির্বাহের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। মুখে কাউকে মুখ ফুটে বলতে পারেন না, নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা যেন উনার রুটি রুজির ব্যবস্থা করে দেন। এই কষ্টটা আমাদের নেতা তারেক রহমান অনুধাবন করেছেন, আমরা অনুধাবন করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্রীয়ভাবে সমাজের উচ্চ স্থানের মর্যাদা তাদেরকে দেওয়া হবে। পাশাপাশি প্রতি মাসে ইমাম, মুয়াজ্জিন, খতিব মহোদয়কে প্রতি মাসে সম্মানী ভাতা দেওয়া হবে। সরকারি চাকরিজীবীরা যেভাবে সম্মানী পান প্রতি মাসে, তেমনি ভাবে ইমাম, মুয়াজ্জিন, খতিব মহোদয় সম্মানীটা পাবেন, যে টাকাটা দিয়ে সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। পাশাপাশি প্রত্যেকটি ঈদে ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব উৎসব ভাতা পাবেন। ঈদের খরচ নির্বাহ করার জন্য 2টা ঈদে 2টা উৎসব ভাতা পাবেন। আর ব্যক্তিগতভাবে আমি একটি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করার উদ্যোগ নিয়েছি এবং আল্লাহ চাহে তো আমি যদি সংসদ সদস্য হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, সরকারের তরফ থেকে
যে সম্মানিটা আমি পাবো প্রতি মাসে 16 আনাই আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে দান করে দেব। একটি টাকাও আমার পরিবার পরিজনের পিছে ব্যয় করব না, প্রয়োজনও নাই। আমার ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, তারা চাকরি করে, সম্মানজনকভাবে চাকরি করে, যে টাকা তারা বেতন পান, এই বেতন দিয়ে তাদের জীবিকা নির্বাহ করার পরও আমার যে সহধর্মিণী তার খরচও তারাই বহন করে। পাশাপাশি আমাকেও মাঝে মধ্যে উপঢৌকন পাঠায়। সুতরাং আমার ব্যক্তিগত যে ব্যবসা রয়েছে সেটা থেকে আমি আমার জীবিকা নির্বাহ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আমি সম্মানটা চাই। আমার মৃত্যুর পরও মানুষ যাতে বলে যে না, উনি আমার এলাকার এই উন্নয়নটুকু করেছিলেন, সৎভাবে রাজনীতি করেছিলেন, এবং ওনার যে প্রাপ্য যে সম্মানীটুকু এমপি হিসাবে পুরো টাকাটাই আমাদের আল্লাহ গড়ের পাহারাদার যারা তাদের কল্যাণে উনি ব্যয় করেছিলেন। আমার মৃত্যুর পর যাতে আটপাড়া থেকেও আমার মানুষ যে জানাজায় শরীক হয়, অন্তত মৃত্যু সংবাদ শোনার পর মানুষ যাতে বলে যেন এই লোকটি ভালো লোক ছিল। আজকে এই দল করতে যে আমি দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, দীর্ঘদিন কারাভোগ করেছি, স্ত্রী পুত্র কন্যা রেখে কারাগারে কাটিয়েছি, দিনের পর দিন মাসের পর মাস কারাগারে কাটিয়েছি। নেত্রকোনার ইতিহাসে আমার নামে যে পরিমাণ মামলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের পরে আজ পর্যন্ত কোন নেতার নামে এত মামলা হয় নাই। আমি বিএনপির একজন মজলুম, এই মজলুমের প্রতি আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন যেন আল্লাহ আমাকে পুরস্কৃত করে। আর বিএনপি নেতা কর্মী যারা রয়েছে, আপনাদের কাছে আমার আবেদন, আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, দীর্ঘ 42 বছর শ্রম, গাম, অর্থ, মেহনত, এমনকি শরীর থেকে রক্ত জড়িয়েছি। আমার জন্য আমার বৃদ্ধ পিতাও দীর্ঘদিন কারাভোগ করেছে আমার সঙ্গে নেত্রকোনা কারাগারে, শুধুমাত্র দল করার কারণে। একটি বার আমার হক রয়েছে, এমপি পদে 2006 থেকে শুরু করেছি, আল্লাহ তাআলা দেশের পরিবেশ পরিস্থিতির কারণে কবুল করে নাই। কিন্তু এখন তো স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুতরাং আমার প্রতি আপনারা সদয় হবেন, একজন নির্যাতিত নেতা হিসেবে আমার প্রতি সদয় হবেন, একজন মজলুম হিসেবে আমার প্রতি সদয় হবেন, বিএনপি দীর্ঘদিনের পরীক্ষিত একজন কর্মী হিসেবে আপনারা সদয় হবেন। তাহলে ভাই